ঈদ মুবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ঈদের বিশেষ আয়োজন, তাই আমাদের সাথে আছেন দুজন বিশেষ মানুষ যারা এই দেশের জন্য বয়ে আনেন সম্মান, যারা এই দেশকে প্রতিনিধিত্ব করছেন ক্রীড়া ক্ষেত্রে। আমার সাথে আছেন মোহাম্মদ আল-আমিন, বক্সার, এবং তারই সহধর্মিণী জহুরা আক্তার নিশা, যিনি ভারোত্তোলক। দুজনকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আ ঈদের বিশেষ আয়োজন, শুরুতে আসলে আল-আমিন ভাই আপনার কাছে জানতে চাই, আসলে ঈদটা কিভাবে কাটে? ঈদের সময়টা কিভাবে কাটে? আসলে ঈদের সময়টা আমাদের একটু ব্যস্তই কাটে। কেননা আ সকালে উঠতে হয় তাড়াতাড়ি। উঠার পরে দেন তারপরে রেডি হইতে হয় নামাজের জন্য। নামাজ পড়ে আসার পরে তারপরে বিভিন্ন আত্মীয়তা মানে আত্মীয়স্বজন যারা আছে তারা 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 আসে তাদের ওখানে যাইতে হয়। তো এইগুলো নিয়ে আরকি সারাদিনে। আর সাথে যদি নিশার কথা বলি, যে আপনার আসলে কেমন কাটে? কারণ আমার তো মনে হয় মেয়েরা যে রান্না-বান্নার যে কাজগুলো সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকে। প্রথমত ঈদ মোবারক। আমার হচ্ছে যদি বলেন ঈদ বলতে কেমন মনে হয়, ছোটবেলায় এনজয় করতাম। এখন আর এনজয় হয় না। এখন উঠেই এই সেমাই রান্না করো, এই আয়োজন করো, ডেজার্ট-টেজার্ট ঈদের যে আয়োজনটা হয় সেটা করতে হয়। ঘর গুছানো সবকিছু মিলে মানে আনন্দটা ফিল করার সময়টা পাওয়া যায় না যদিও। এই আরকি। এই ব্যস্ততা নিয়ে ঈদ কাটাইতে হয়। তারপরেও ভালো লাগে সবার সাথে একসাথে দেখা হয়। ঈদের সময় সবাই একসাথে হওয়া যায়, আনন্দ করা যায়, দুষ্টামি, ফাজলামি যাইটাই মানে যেটাই ভালো লাগে আরকি। ঈদ যেটা বলে সেটাই হয়। তো এই যে ঈদের সময়টা, যে বা আমরা যখন ছোটবেলায় যেরকম পালন করতাম বা এখন যেই জিনিসটা, এর মধ্যে কি একটু পার্থক্য খুঁজে পান কিনা? ভালোই পার্থক্য পাচ্ছি। খালি একটু না ভালোই। মানে ছোটবেলায় তো কোনো প্যারা ছিল না আসলে। মানে নিজের আনন্দটা নিজের সাথেই চলতো। আম্মু এটা লাগবে, আম্মু ওইটা লাগবে, আম্মু এটা লাগবে। এখন আমাকে বলে ওরা, আম্মু আমার এটা লাগবে, আমার এটা লাগবে। এখন ওদের পূরণ করতে, করতে নিজেরটা আর হয়ে ওঠে না। এরকম আরকি। আ আলামিন ভাইয়ের কাছে যদি যেতে চাই। আলামিন ভাই, আপনি একজন বক্সার। মানে আমাদের বর্তমান সমাজে যদি আমরা দেখি যে সবাই ক্রিকেট, ফুটবল নিয়ে উন্মাদনা। সেই জায়গায় আপনার আসলে বক্সার কিভাবে মানে চুজ করলেন? যখন আমি মানে ছোট ছিলাম আরকি, তো সব মানে খেলাধুলাই ভালো লাগতো। মানে খেলাধুলার যেটাই হোক, ক্রিকেট, ফুটবল সবই ভালো লাগতো, সবই খেলতাম। কিন্তু ইন্ডিভিজুয়াল যে গেমগুলো আছে এগুলো একটু আমার একটু বেশি ভালো লাগতো। তার ভিতরে যেমন বক্সিং, তারপর ব্যাডমিন্টন, এখানে তো ইয়েও আছে, দলগত আছে এবং সিঙ্গেল আছে। বাট আমার ইন্ডিভিজুয়াল গেমগুলো একটু বেশি ভালো লাগতো। সুইমিং, অ্যাথলেটিক্স এগুলো ভালো লাগতো। তো হঠাৎ যখন আমি বক্সিং দেখি, আমাদের রাজশাহীতে বক্সিং এর কালচার আছে। তো বক্সিং ক্লাব আছে এবং সবাই ট্রেনিং করে। তো এক বড় ভাইয়ের সাথে যখন যাই, যাওয়ার পরে খেলা দেখি, কম্পিটিশন দেখি। দেখার পর দেখি ওখানে বাচ্চারা আমার এদেরও কম্পিটিশন করছে। তখন আমার ওটা আরকি একটু বেশি ভালো লাগতো। তো আমি তখন বললাম যে বক্সিং আমার ফ্যামিলি থেকে বাধা আসেনি? বাধা বাধা আসে। বাধা আসছে মানে অনেক সময় অনেক রকম বাধাই আসছে। ফ্যামিলি থেকে বাধা আসছে। যে মারামারির খেলা এটা খেলাটা ভালো না। খেলাতে ব্যথা পাবা, ইনজুরি হবা। তারপরে হচ্ছে অ্যা কি বলে যে অনেকের সাথে মারামারি করবা বাইরে, এরকম আরকি তাদের ধারণা ছিল। তো এটা যে একটা স্পোর্টস, তাদের এই জিনিসটা খুব মানে মেনে নিতে খুব মানে এটা স্পোর্টস হিসেবে আসলে গণ্য করতো না। তারা মনে করতো যে এটা মারামারি কিছু একটা। পরে ডে বাই ডে যখন আমি আস্তে, আস্তে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল খেলা শুরু করলাম। তো মানে সব জায়গায় চান্স পাইলাম। তারপরে ভালো করছি, সবাই দেখছে এবং আস্তে, আস্তে যখন বক্সিংটা একটু মানে পপুলার হচ্ছে, তখন আরকি তারা আরকি এই জিনিস আমি একটু বলি এখানে। কারণ হচ্ছে এখনো যদি কাউকে বলা হয় আমার হাসব্যান্ড বসে কয় মারামারি করে? এরকম একটা এক্সপ্রেশন। আমি আমি যদি নিশা আপনার কাছে জিজ্ঞেস করি, কারণ মেয়েদের তো এমনিতেই আমাদের দেশে যদি পারিপার্শ্বিক সামাজিক দেখতে দেখতে বলি, সেই জায়গায় কিন্তু মেয়েরা একটু হলেও মানে স্পোর্টস এ পিছিয়ে। আপনি আসলে এই জায়গায় ভারোত্তোলক হিসেবে কিভাবে আসা আপনার? আসলে আমার আশা হচ্ছে আমার বড় বোন অ্যাথলেট ছিলেন। ও ভারোত্তোলন করত। ওরা ফার্স্ট টিম হচ্ছে ভারোত্তোলনের মেয়েদের যে টিমটা ছিল ওটা ফার্স্ট ওরা ছিল। ওমেনস টিম যারা। তো ওরা যখন মানে করতো আমি ওর সাথে আসতাম। তো একদিন হঠাৎ আমাকে একজন মানে আমার ওই মজিবর কাকা, যারা আমার কাকা বলি, উনি হচ্ছে মহিলা টিমের কোচ ছিলেন তখন। তো উনি আমাকে বলতেছে, "তুমি করো, তুমি অনেক ভালো করবা।" আমি তখন ছোট। আমি বললাম, "না, আমার ভয় লাগে।" পরে একদিন আমাকে সে ধরাইলই। মানে বারটা দিয়ে বলছে, "তুমি নাও, তুলো, পারবা।" তখন মানে যখন দেখলাম না হ্যাঁ, আমি পারছি, তখন চিন্তা করলাম না আমি একটু আগিয়ে যাই। দেখি কতটুকু যাওয়া যায়। এই থেকেই আসা। আমরা যদি একটু খেলাধুলার বাইরে যেয়ে করি, আপনারা দুজনেই অ্যাথলিট। সেই জায়গায় দুজনের কাছে আসাটা কিভাবে? আসলে
সম্পর্কে জড়িত হওয়ার মানে যে ওয়েটা সেটা কিভাবে শুরু হলো দুজনে? আমাদের হচ্ছে মানে ওর কাছ থেকে যে জিনিসটা আমি শুনেছি পরে যে উনি নাকি আমাকে আগে দেখেছিল। তো আমার তখন কথা হয়নি আমার সাথে। আমার সাথে উনার ১৯ সালে কথা হয়েছে। মানে ২০১৯ এর আলামিন ভাই না ২০১৯ এর সরি ২০১৮ তে যে কমনওয়েলথ গেমস এর যে আমাদের ক্যাম্প হয়েছে, তখন আমাদের সেই ক্যাম্প শুরু হয়েছিল ১৭ তে নভেম্বরে। তখন ইনি আমাদের ক্যাম্পে আসলেন। ওদের ক্যাম্প ছিল হয়তো আ বিকেএসপিতে। ওখান থেকে আ আর্মি স্টেডিয়াম আসতো। তো তখন থেকে আমার সাথে পরিচয়। আস্তে আস্তে আমরা সবাই একসাথে কম্বাইন তো। পরিচয়টা আসলে আমি বলি এখানে একটু। পরিচয়টা বলতে কি যে পরিচয় অ্যাথলেটদের সাথে অ্যাথলেটদের সব মানে অনেক সবারই পরিচয় আছে অনেক আগে থেকে। ওদের সাথে দেখা হয় অনেক আগে থেকেই। প্রায় আ ২০১৩ এরকম বা তার মানে আপনি ২০১৩ সাল থেকে তাকে চিনছেন। সবার হয়েছে। কিন্তু আমার ওইভাবে তাকে মনে পড়ে মানে মানে অ্যাথলেট যারা আছে না, ধরে ধরে রাখি। অ্যাথলেট যারা আছে তো স্বাভাবিক যে আসতেছি যাইতেছি সবার সাথে সব টিমের দেখা হচ্ছে, খেলা হচ্ছে। বা আমরা আমাদের ট্রেনিং এ যাইতেছি। যেকোনো অন্যান্য ইভেন্টে যারা আছে অ্যাথলেট তাদের সাথে দেখা হয়। তো ওভাবে আরকি মানে দেখা। বাট কথা হয়নি। তো কথা মনে হয় হইছে ১৭ সালে হ্যাঁ। কথাটা আমাদের মানে এটা কি মানে ১ম দেখায় ভালো লাগা এরকম কিছু ছিল? ভালো লাগা বলতে কি সবাই তো ভালো। এটা ওনার তারপরে একটু ক্ষেত্রে বলা যায়। দেন দেন মানে একটা আছে যে কথা বলতে মানে যখন একটা আমার হচ্ছে মানসিক আমাদের জায়গাটাই কম্বাইন। আমরা না চাইলেও কথা বলাই লাগবে। যে বিষয়টা এরকম। একসাথে খাওয়াটা, রিক্রিয়েশনটা একসাথে। তো কথা বলা হতই। হু মুভ ফার্স্ট? কে আগে আমি তো আগে থেকে যে চুপচাপ। ফার্স্ট এ কথা বলেছে। আচ্ছা। আমি আর আর আমি এমনি প্রপোজালটা কার তরফ থেকে আগে আসছে? এটা অবশ্যই ছেলেদের কাছে আসে। ছেলেদের কাছ থেকে আসে না, ছেলেদের কাছ থেকে নিয়ে আসানো হয় আরকি। না আসলে এটা ছেলেদের কাছ থেকে মানে আপনিও জানতেন যে সেও মনে, মনে পছন্দ করে। স্বাভাবিক না? সে তো আমি সবার বলতে পেয়েছি। এজন্য এরকম মনে করতাম এটা তো না। আম সবাই কথা বলতেছে রেসপন্স নাই। আমি কথা বললে রেসপন্স দিতেছে, হ্যাঁ? এরকম আরকি। এবং এরপর ২০১৯ থেকে আপনাদের একসাথে পথ চলা শুরু। এখন তো এক সন্তানের মা-বাবা। হ্যাঁ। আ দ্যাটস গ্রেট। এবং এখন যদি আমরা একটু বলি যে এই যে বর্তমান যে পরিস্থিতি সেই জায়গায় মানে বক্সিংটা কতটুকু আপনি আসলে সামনের দিকে দেখতেছেন? মানে এই ফিউচারটা কতটুকু মনে হয়? আ বক্সিং এ এখন মানে বিগত কয়েক বছর আগে এই সম্ভাবনাটা ছিল না। তো আমাদের দেশে বক্সিং কালচারটা যত মানে তৈরি হবে তত ভালো হবে। তো কালচার নাই। মেইন সমস্যা হচ্ছে আমাদের কালচার নাই। শুধুমাত্র ক্রিকেট আর ফুটবল আ তারপরে এখন একটু কাবাডি একটু হচ্ছে, হ্যাঁ? তো এগুলোর সাথে অন্যান্য যে ইন্ডিভিজুয়াল গেমগুলো আছে এগুলোতে মানে কালচার তৈরি করতে হবে। যখন কালচার তৈরি হবে তখন আরকি অটোমেটিক সবকিছু আরকি ওটা নিয়ে তখন মানুষ ফিউচার দেখবে। তো বক্সিংয়ে প্রফেশনাল বক্সিং শুরু হয়েছে গত ২-৩ বছর। এর আগে কখনো প্রফেশনাল বক্সিং ছিল না। অ্যামেচার ছিল। অ্যামেচার খেলতেছি আমরা। এবং এখন যখন প্রফেশনালটা শুরু হয়েছে তখন এখন এই জিনিসটা মিডিয়াতে আসতেছে। আগে কিন্তু মিডিয়াতে এভাবে আপনাদের দেখে কি কোন মনে হয় যে এখন যারা বা নতুন প্রজন্ম আছে তারা কি এখন আমার হ্যাঁ, এখন প্রজন্ম নতুন যে প্রজন্মটা আছে এরা অনেক আরকি আ ইন্টারেস্টেড যে বক্সিং করব। বক্সিং করলে এখানে ফিউচার হবে। প্রফেশনাল গেমস আছে। প্রফেশনাল গেম তো বাইরে অন্যান্য দেশে তো আছে। ওরা প্রফেশনাল গেম করে কিন্তু অনেক আর্থিকভাবে অনেক মানে সচ্ছল হইছে আরকি। তো যেমন ইউএসএ তে মা ইউ মানে ইউএস এর কথাই বলি। প্রফেশনাল বক্সিংটা তো ওখানেই সবচাইতে আরকি আ মানে চলমান এবং সবচাইতে হাই কোয়ালিটির সব ইভেন্ট গুলা যেগুলো হয়। তো ওই ওদের দেখে আরকি এখন সবাই ইন্সপায়ার হচ্ছে না বাংলাদেশে প্রফেশনাল বক্সিং শুরু হয়েছে। তো আমরা এখন ওভাবে স্বপ্ন দেখতে পারবো। আমরা আপনি যখন ভারোত্তোলক হিসেবে আপনি আবির্ভূত করলেন নিজেকে, সেই জায়গায় কি ফ্যামিলি থেকে বাধা আসছিল? হ্যাঁ, আসছে না। বলত যে করা লাগবে না, এত কষ্ট করতে হবে কেন? আ এত কষ্ট করে কি হবে? আমার হাত এগুলা ফেটে যাইত। ফার্স্টে তো এগুলা করতে এগুলা ফেটে যাইত। তখন আমার আম্মা খুব কষ্ট পাইত। এবং একই সাথে যদি আমি বলি যে আপনি যে একজন ভারোত্তোলক আলামিন ভাইকেও যদি জিজ্ঞেস করতে চাই, যখন আপনারা মানে বিয়ে করলেন, সেই ক্ষেত্রে পারিবারিক বাধাটা আসছিল কিনা? যে আমার আ মেয়ে স্পোর্টস এ এই জিনিসগুলো আসে কিনা? এই জিনিসটা আ আসে মানে আমরা ওভাবে আসে ইয়ে না। করেছিল। কারণ একটা স্পোর্টস ম্যান হিসেবে তো আমরা স্বাবলম্বী না।
আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আমরা ওইভাবে চিন্তা করি না। মা-বাবারা চিন্তা করে একটা ভালো সেটেল একটা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব বা আমার মেয়ে ওইভাবে থাকতে পারবে সেরকম একটা ছেলের কাছে যাবে। কিন্তু আমাদের স্পোর্টস এ কিন্তু সেরকম কেউ নাই। অনেকেই দেখেছেন যে অনেক দূরে এসেও তারা ছেড়ে দিচ্ছে। কেন? তারা আগে আর যেতে পারছে না। কারণ সাংসারিকতার কারণে তাদের পিছুটান আছে। আমাদের বাংলাদেশে এরকমটা হওয়াটা ঠিক না আসলে যদিও। আমাদের উচিত যে প্লেয়ারদেরকে একটা অবস্থানে রেখে তাদেরকে মানে পরিচালনা করা। যাতে শেষ বয়সে গিয়ে তাদের হতাশ হতে না হয়। মানে এই জিনিসটা আসলে নাই। যার জন্য আমার বাবা-মা খুব করছিল যে, "এটা ঠিক হবে না। এটা করো না।" মানে অনেকটা তাহলে মানে পারিবারিক অনিচ্ছার আসলে ইচ্ছার বিরুদ্ধেই আপনারা হ্যাঁ, এটা আপনাদের এগিয়ে যাওয়া। হ্যাঁ, আসলে। মানে এক কিন্তু এক একটা পর্যায়ে চলে এসে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এটা সব জায়গায় হয়। আমাদের সাথেও হয়েছে। না, অবশ্যই। এবং একই সাথে যদি এখন বলি যে আপনার দীর্ঘদিন ধরে সামনে ন্যাশনাল রয়েছে। ভাইও ন্যাশনালে খেলছে। তো এই যে আপনাদের যে ন্যাশনাল খেলার বিষয়টা এখনো যে পারিবারিকভাবে খেলতেছেন বা পরিবার সামলে খেলতেছেন, এটা কতটুকু চ্যালেঞ্জিং? আসলে এটা অনেক চ্যালেঞ্জিং। আসলে একটা ফ্যামিলি দেখে একটা ফ্যামিলিকে কন্ট্রোল করে আবার নিজেকে রেডি করা অনেক টাফ হয়ে যায় আসলে। মানে আমরা যখন একটা গেমের জন্য প্রস্তুতি নেই, তখন শুধু আমার বডিকে আমি কিভাবে ঠিক রাখবো, আমাকে কিভাবে রেস্ট দিব, আমি কিভাবে চলবো, আমার প্র্যাকটিসটা কিভাবে আগাবে সেটা চিন্তা করি। আমরা যখন আমার বাসারও চিন্তা করতে যাই কিন্তু হয় না তখন। তখন একটা দিক মানে মিস হয়ে যায়। যেমন রেস্টের বিষয়টা একটু কম হয়ে যায়। রেস্ট কম হয়ে গেলে তো বডিটা একটু অ্যাক্টিভ কম থাকে। মানে এই দিকটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে মাশাআল্লাহ এখন আল্লাহর রহমতে চলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। চলতে পারছি। এবং ম্যানেজ হচ্ছে। আলামিন আপনি এখনো যে মানে বক্সারদের ক্ষেত্রে অনেক কিছু মেইনটেইন করতে হয়। মানে প্রত্যেকটা স্পোর্টসম্যানের ক্ষেত্রে অনেক হ্যাঁ, কিছু মেইনটেইন করে চলতে হয়। এটাও তো একটা চ্যালেঞ্জের বিষয় যে সবকিছু মেইনটেইন করে চলা এবং একই সাথে ফ্যামিলিকে টাইম দেওয়া। এটা কি হয় কিনা আপনাদের মতে? এটা উনার কাছে না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করা উচিত। আজকে টাইম দিচ্ছে কিনা? একেবারেই টাইম দেয় না। একটা প্রশংসা করা উচিত যে হাসব্যান্ড হিসেবে সে একটু আন্ডারস্ট্যান্ডিং যে সে অ্যাথলেট তাকে একটুখানি ছাড় দেওয়া যায়। যেটা হয়তোবা নরমাল যারা আছে, সিভিলিয়ান যারা আছে তারা দিবে না। এই হিসেবে সে সাপোর্টিভ। এরকম এরকম মানে একজনের দিক থেকে মানে আরেকজনের দিকটা একটু মনে হয় যে ইজি। মানে সে মনে হয় একটু আরামে আছে বা ওদিক থেকে এদিকটা মনে হয় যে আমি মনে হয় একটু আরামে আছি এরকম। কারণ অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে আমার ট্রেনিং আছে, আমার কম্পিটিশন আছে। যে তার তার কম্পিটিশনের দিকে তাকাতে গেলে আমারটার দিকে ঠিকভাবে ফোকাস করতে পারি না। হ্যাঁ? আর এটা যদি বলি তখন আমার প্রতি এটা একটা ইয়ে আসবে। তো এখন আমি আমার ট্রেনিং করি, দেন আমি বাসায় যাই। আবার তার ট্রেনিং আছে, তাকে নিয়ে যাই। সে ট্রেনিং করে, তাকে নিয়ে আসি। তাকে ড্রপ করে আবার আমি যাই আমার ট্রেনে। তো এইভাবে যখন মানে আবার অনেক সময় আমার ক্লাস থাকে, আমার কিছু পার্সোনাল ট্রেনিং আছে এরকম না প্রফেশনাল বক্সিং এরকম ট্রেনিং আছে। তো ওগুলোতে একটু ফোকাস করতে হয়, ওদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। তো এগুলো নিয়ে আরকি মানে সময় দেওয়াটা খুবই আরকি টাফ হয়ে যায়। তো একদিক দিয়ে হয় কি যে না অনেক সময় মানে বিরক্ত আসে যে না ঠিক আছে এবার যাওয়া আসা এভাবে কিন্তু পারফরম্যান্স লেভেলটা ডাউন হয়ে যায়। তো এগুলোর পরে যে পারফরম্যান্সটা ধরে রাখা এটা আসলে খুব টাফ। খুব টাফ। আমরা আলামিন এবং নিশা আমরা আরো আলোচনা করব। তবে আমরা ছোট্ট একটা বিরতি থেকে এসে দর্শক ঈদের বিশেষ আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ফিরছি কিছুক্ষণ পর। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক আগেই বলেছিলাম যে আমাদের সাথে আছেন দুজন বিশেষ অতিথি বক্সার আলামিন এবং একসাথে তার সহধর্মিণী এবং ভারোত্তোলক জহুর আক্তার নিশা। আ যেটা আমরা আলোচনা করছিলাম যে আসলে যে পারিবারিক যে বিষয়টা অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, আপনাদের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যদি একটু বলি যে আপনি যে বক্সিং ক্যারিয়ারে এসেছেন, যে পেশায় এসেছেন, সেই যে আপনি ডিসিশনটা নিয়েছিলেন, সেইটা কঠিন বেশি ছিল নাকি নিশাকে প্রপোজ করার বিষয়টা কঠিন ছিল? প্রপোজ করার বিষয়টা মানে মানুষের মানে বেশি কঠিন আরকি। কেন বক্সিং তো আমার মন চাইছে ওকে ঠিক আছে। লেটস স্টার্ট। আচ্ছা। তো দেন কিন্তু এখানে একটা সিদ্ধান্তের বিষয় থাকে আরেকজনের। আরেকজন তারপরে হচ্ছে আবার নেগেটিভ পজিটিভ আছে। তারপর আবার 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 কি বলবে না বলবে এগুলো কোনো ইয়ে না। তো আমি যেভাবে মানে মানে বলতে পারছি তাও না। আমি আসলে কথা বলতে পারি না, হ্যাঁ? তার মেয়েদের সাথে তো আরো কম। হয় না কথা। মানে 50% বলছি আর 50% বুঝাইছি আরকি যে হ্যাঁ। আটকে রাখছে। আচ্ছা নিশার ১ম অ্যান্সার কি ছিল? আসলে ১ম বারে কি হ্যাঁ? না ওই আগে হ্যাঁ বলে ফেলছে? আগে হ্যাঁ মানে প্রশ্নের আগেই হ্যাঁ?
মানে কি মানে বিষয়টা হচ্ছে উনি বলছে, আমিও বলছি যে হ্যাঁ, আমিও পছন্দ করি। এরকম আরকি। কিন্তু তাকে বিয়ে করার ডিসিশনটা একটু অনেক লেট হয়েছে আমাদের। আচ্ছা মানে প্রেম এবং বিয়ে এই ২ টার মানে গ্যাপ কতদিন ছিল? কতদিন প্রেম করার পর তারপরে না, বিয়ে? প্রেম আসলে পছন্দের উপরে আমরা ছিলাম। কিন্তু পরে ফ্রেন্ডলি ভাবে ছিলাম। আর পরে একটা সময় গিয়ে সে বলতেছে, "আমরা বিয়ে করি চলো।" আমি না করেছিলাম ফার্স্ট এ। তারপরে সে আবারও বলল, আবারও বলল। তারপরে এক পর্যায়ে গিয়ে আমি আর না করতে পারলাম না। এটাই হওয়া উচিত ছিল যেটা আসলে আ সেই জায়গায় যদি আমরা একটু দুজনের সাথে একটা গেম খেলতে চাই। আসলে কে আগে করে সেটা ফিঙ্গার পয়েন্ট করলেই হবে। আমি আপনাদের জন্য ৫ টা প্রশ্নের উত্তর আসলে রেডি করেছি। সেটা দুজনের জন্যই প্রশ্ন। যদি কখনো মনোমালিন্য হয় আরকি, তো আগে সরিটা কে বলে সেই ক্ষেত্রে? এটা হচ্ছে মানে কি বলে? রুলস, ন্যাচার। ন্যাশনাল রুলস। মানে সব জায়গায় মানে লেডিস ফার্স্ট হলেও এই একটা জায়গায় মনে হয় জেন্টস জেন্টস ফার্স্ট। ফার্স্ট। আচ্ছা কে বেশি গোছানো দুজনের মধ্যে? এটা অবশ্যই আমি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। মেয়েরা গুছানো হয়। আচ্ছা, কে, বেশি ভুলে যায়? দেখা গেল কোনো একটা ডিসিশন আ কখনো কি মানে ম্যারেজ ডে ভোলা হইছে? আ না এগুলো ম্যারেজ ডেটা ভোলা হয় না কেন? মানে আশেপাশে মানুষজন থাকে তো। আবার বেশিরভাগই ১৭ তারিখ ১৬ তারিখটা আসলেই কিছু না কিছু হয় যার জন্য মনে পড়ে যায়। আচ্ছা। তো গিফট তো অলওয়েজ একটা হ্যাঁ, আমি সারপ্রাইজ তো পাই। গিফট থাকেই। আমি পাই। দ্যাটস গ্রেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বেশি সময় কাটায় দুজনের মধ্যে? তা সিরিয়াসলি? কে বেশি ঘুরতে পছন্দ করে? আমি দুজনে এই ক্ষেত্রে? না এটা ভালো। দুজনেই আসলে না জোড়াও আমার অনেক ঘুরি, অনেক ঘুরি। আমার ঘোরাটা হয় কি আসলে আমার ঘোরাটা ঘোরার জন্য মানে মন ফ্রেশ করার জন্য ঘোরা না। ঘোরাটা হচ্ছে ব্যস্ততার ঘোরা। মানে সেটা কি মানে ঢাকার মধ্যেই বা ঢাকার বাইরেও? শর্ট টাইমে ঘোরা হয়। মানে বাইরে যাওয়া হয় না। খেলার মধ্যে তো তখন আর প্র্যাকটিসের গ্যাপ হবে এইজন্য আমাদের ঘোরাটা অত বেশি দেখা গেল দুজনে বাইক নিয়ে বের হয়ে গেলেন কোথাও ঘুরে এটা হয়, এরকম হয়। এটা হয়। হ্যাঁ, এটা হয় বাট এটা খুব কম হয়। বাট আমাদের কাজের ক্ষেত্রে বেশি বের হইতে হয়। যখন আবার যদিও আমি পছন্দ কাজের করি। ক্ষেত্রেই ঘোরা হয়। আবার আমি অনেক সময় আমি যখন ট্রেনিং করাইতে যাই অনেক সময়, তো তখন আমাকে দেখা যাচ্ছে ঢাকার বাইরেই যাইতে হয়। তো আমি তখন ওই মানে ওই কাজের জন্যই যাওয়া হচ্ছে আরকি। মানে কাজের প্রেশারেই যাওয়া হইতেছে। আর যখন ঢাকায় থাকতেছি, ঢাকায় বের হইতেছি, ঢাকায় যাইতেছি ঘুরতে তো দেন তখন ঢাকাতেই বেশি ঘোরা হয়। তখন আসলে ওই বাইরে যাওয়া হয় না। ঘোরার জন্য মানে আরকি মন ফ্রেশের জন্য ঘোরা হয় না। কাজের ক্ষেত্রে আসলে কাজের ঘোরা ক্ষেত্রে হয়ে যায়। ঘোরা হয় আরকি। কে বেশি লাজুক দুজনের মধ্যে? হয়। কে বেশি মুভি দেখে বা মুভি আমরা দুজনেই দেখি। দেখি। আমার মানে হলে যাওয়া হয় না বাসাতেই মোটামুটি? ললিপপ বাসায় আমি অনেক সময় মানে একটা সময় ছিল যে সময় অনেক মানে মুভি দেখা যায় সিনেমা যাওয়াটা খুবই কম। থিয়েটারে যাওয়া হয় না অতটা। মুভি দেখার বাসাতে সময় মনে নেই। হয়। আমার মনে হয়। এবার হচ্ছে দুজনের মানে একজন কয়েকটা প্রশ্নের উত্তর দিলেই হবে। দুজনের সবচেয়ে পছন্দের জিনিস কি? মানে যেই জিনিসটা এখনো আপনাকে মোহিত করে নিশার ব্যাপারে যে না, সবসময় যেটা বলে না মানুষের একটা জিনিস খুব ভালো লাগে সেই বিষয়টা কি? যদি নিশার একটা জিনিস আ আছে কিছু? সবকিছুই আছে। মানে সবই তো আরকি ভাবতে হচ্ছে অনেক ভাবতেছি কিছু আসলে। যে কোনটা বলবো? আসলে যে হাসব্যান্ডদের না বউদের কিছুই ভালো লাগে না। এটাই হচ্ছে এইরকম কমপ্লে এটাই বাস্তবতা। আসলে ক আ গা কিন্তু ভাবছে না মানে বলতেছে অনেকগুলো মানে যদি একটা বলতে পারি স্পেসিফিকলি যে না, যে ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা কি হবে? মানে ওই যে বলার সাথে একটা মানে কোনো কিছু বা ওটা কি বলে? ইন্টারেস্ট হ্যাঁ। যে এটা বলছে আচ্ছা ঠিক আছে এটা খুব আগ্রহ নিয়ে এটা করি। পরে হ্যাঁ, খাওয়াইতে পরে। এই জিনিসটা একটা জিনিস ছিল তার যেটা বেশি করতো আমাকে। তো ওই জিনিসটা এখন আছে। আপনি কিন্তু হেল্প নিতে পারেন চাইলে। এখনো আছে। যে কোনটা না এবার আগের মতো নাই। এই যে যেটা সব আর বলা হয় সেটা বললেই তো হয় যে আমি তোমার এই জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা। নিশার ক্ষেত্রে কোন জিনিসটা যে এখনো মনে হয় যে না? না মানে এ আমার তার ক্ষেত্রে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে আমি যদি কিছু বলি মানে আমাকে এটা করে দেন। এই জিনিসটা সাথে, সাথে করে দিবে। একটু সময় লাগলেও করে দিবে। খুব মানে পাংচুয়াল আরকি বলা যায়। asking কিন্তু ওই কাজটা আর কমপ্লিট হয় না। কোন খেলা হলে আপনি কি তার আলামিনের যখন বক্সিং এ রিং এ চড়ে তখন কি আপনার যাওয়া হয় আলামিনকে সাপোর্ট করার জন্য? সেটা 100% যাইতে হয়। না
না গেলে অনেক কথা আসলে এটা বিষয়টা সত্যি। মানে ওখানে হেল্প আরে কথা শোনার ভয়ে যেতে হয় এরকম? যেমন লাস্ট খেলাতে আমার ন্যাশনাল ছিল। না, সার্ভিস খেলা ছিল। ৩ দিন আগে তার খেলা। ৩ দিন আগে। তা এখন আমার তো ৩ দিন আগে রেস্টে যাওয়ার কথা। তো আমার কি হলো যে যাইতেই হবে। আমি বললাম কি আচ্ছা আমি না গেলে কি হয়? দেখি চেহারাটা কেমন করে ফেললো তখন ভাবলাম যে না যেতে হবে। না ওইটা একটা কি মানে অনুপ্রেরণা যোগাতে তোদের জোর করা হয়েছে বিষয়টা কি সাপোর্টিং এর এবং সাথে আপনিও তো জানেন অবশ্যই নিশা। হ্যাঁ না গেলে তো উপায় নাই না গেলে রেহাইও নাই উপায়ও নাই হ্যাঁ প্রথমত হচ্ছে রেহাই নাই দেন তারপরে যে উপায় নাই না বিষয়টা কোনো ওখানে যাইতে জোর-জবরদস্তি হয় নাই। আসলে আমরা নিজেরা মন থেকে এটা করি। আমারও যেরকম নিজে থেকে আসে যে আমি না গেলে হয়তোবা ওর খারাপ লাগতে পারে বা ওর একটা বিষয় মানে ভিতর থেকে হয়তোবা একটু কম লাগতে পারে। ঐরকম আর আমার ক্ষেত্রেও সে এতস্থিত উনি কি লাগবে না লাগবে বিষয়টা এরকম হয়ে যায়। ওখানে দুটো জিনিস কাজ হয়ে যায় ঠিক আছে যে হেল্প করি। যাওয়া লাগবে আর একটা হচ্ছে যে যাওয়া তো লাগবেই গেলে একরকম একটা ইয়ে পাবে আহ আরেকটা হচ্ছে যে কিছু হেল্প লাগে যেগুলো করে মানে কাজ কিছু লাগে প্রয়োজনীয় কিছু এইটা জিনিস আসলে এই জিনিসগুলো করতে হয় আমরা ব্যাক টু দ্য গেমসে চলে আসি যে সেই জায়গায় যে একেবারে আমার শেষের পর্যায়ে প্রোগ্রামের। আলামিন আপনি নিজেকে কোথায় দেখতে চান ফিউচারে? আমি খেলাধুলা অবস্থাতেই মানে যতক্ষণ খেলতেছি যে আমার সবারই স্বপ্ন থাকে যে অলিম্পিকে পার্টিসিপেট করা অলিম্পিকে চান্স পাওয়া তো আমারও এখন যতদিন আমি খেলবো ততদিন আমি ওই টার্গেটে ট্রেনিং করব ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং প্রফেশনাল বক্সিং করতেছি এখন প্রফেশনাল আমি যেন ডাব্লিউবিসি টাইটেল বেল্টের জন্য ফাইট করতে পারি যেমন আমেরিকায় তারপরে বা অস্ট্রেলিয়া বা যে কোনো জায়গায় হোক সবচেয়ে বড় স্টেজ হচ্ছে আমেরিকাতে এমজিএম যেটা আর কি এরিনা তো ওখানে ফাইট করার মতো যেন আমার যোগ্যতা হয় আমি যেন সেভাবে নিজেকে তৈরি প্রিপেয়ার করা যায় এটার মানে এটা টার্গেটে ট্রেনিং করতেছি এবং বক্সিং নিয়ে কাজ করতেছি এবং আফটার দ্যাট এটার পরে আমি আবার বক্সিং নিয়ে কাজ করব যখন খেলাধুলা থাকবে না তখন কোচেস ট্রেনিং করবো আমি যেটা করতে পারিনি বা আমাদের দেশে যেটা মানে আমাদের যেটা স্বপ্ন ছিল নেক্সট জেনারেশন তারা যেন এটা করতে পারে এবং তাদের এই স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনার কাজ করতে চান। এবং একই প্রশ্ন যদি আমি নিশাকে বলি যে আপনি কি আসলে নিজেকে কোথায় দেখতে চান? আমার আসলে নিজেকে দেখার ইচ্ছা আছে বর্তমানে। যেহেতু সামনে আছে আমাদের ন্যাশনাল আছে। ন্যাশনালের পরে সিলেকশন হবে ক্যাম্পের জন্য। এসএ গেমসের ক্যাম্পের জন্য। সো আমি চাচ্ছি যে এই এসএ গেমসে যাতে আমি যখন খেলতে যাব, আমার সাথে যাতে আরো মানে আমি গোল্ড মেডেল পাবো এরকম একটা আশা আছে। আমার সাথে যাতে আরো অনেকগুলা গোল্ড মেডেল আসে আমার টিম থেকে। আলামিন এবং নিশা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও চাই আপনাদের দেখে নতুন প্রজন্ম আরো উৎসাহ পাক এই গেমসে আসার জন্য। যে পিছিয়ে পড়া যে গেমসগুলো রয়েছে সেটা বাংলাদেশে আরো এগিয়ে যাক। দর্শক, আজকে শেষ করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।